আগের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে একটা নতুন ট্রেন রুটে আমি পৌঁছে গেছিলাম বেনারস, আর তার সাথে ৮০ ঘাটের কাছে আমার হোটেলের রুম ট্যুর। যারা এখনও প্রথম পার্টটা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিও। কিন্তু আজকের পর্বে থাকছে আমার গঙ্গা স্নান, তার সাথে কালভৈরব মন্দির দর্শন এবং আর একটা চমক। সেই চমকটা জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। তো এই রাস্তা দিয়ে সোজা আসলে, যেখানে আমরা সকালে কচুরি খেয়েছিলাম, এই গিয়ে সোজা পড়বে ৮০ ঘাট। এবার দেখা যাক কতক্ষণের রাস্তা। আমাদের বলেছে ৭00-৮০০ মিটার। তো এখন দেখা যাক। প্রায় মিনিট ৭-৮ চলার পর পৌঁছে গেলাম বেনারসের বিখ্যাত ঘাটের মধ্যে একটি ৮০ ঘাট। আর এখানে কিন্তু যেমন সকাল সন্ধে গঙ্গা আরতি হয়, তেমনি সকালে সুবহ বেনারসও হয়। সময়টা যদিও ফেব্রুয়ারি মাস, শীতকাল, কিন্তু সূর্যের প্রখর তাপে গরম বেশ ভালোই লাগছিল। তাও এই গরমকে উপেক্ষা করে প্রচুর মানুষের ভিড় দেখলাম এই ৮০ ঘাটে। নানা রাজ্য, দেশ বিদেশ থেকে প্রচুর মানুষজনের সমাগম দেখলাম। কেউ কেউ বসে আড্ডা মারছে, কোনো এক প্রেমিক প্রেমিকা বসে তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। কেউ কেউ এসে আমার মতো স্নান করতে, আবার কেউ বা নৌকা বিহারে ব্যস্ত, কেউ পাখিদের খাওয়াতে ব্যস্ত, কেউ নিজেরা চায়ের আড্ডা দিতে ব্যস্ত। আর আমি তো অন্য এক জগতেই ছিলাম, কারণ আমার এক স্বপ্ন ফাইনালি পূরণ হতে চলেছে। অনেক দিনের ইচ্ছা ছিল বেনারসে এসে চান করে বাবার মন্দিরে পুজো দিতে যাব। ফাইনালি বাবা তার এই ভক্তের কথা শুনেছে, আর তার এই ভক্ত আজ দাঁড়িয়ে বেনারসের ৮০ ঘাটে। এইখানে সকাল সন্ধে হয় গঙ্গা আরতি। চিন্তা করো না, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যেটা করতে এসছি সেটা করিনি। তো চলো আগে গঙ্গা স্নান করে নিই। এগুলো এই টাইমে দেখা যায় বেনারসে। দেখো জাস্ট কত উঠছে। একটু বোট শেয়ারে করে তোমরা ঘুরতে যেতে পারো। প্রচুর বোট দাঁড়িয়ে রয়েছে, ওই পারেও যাওয়া যায়, চড়া পড়ে গেছে। আর দেখো কত সিগল পাখিগুলো উঠছে এই টাইমে, এটারই স্পেশালিটি এখানে। আরও অনেক ঘাট আছে, তো ওই সাইডের ঘাটে গিয়ে আমাদের চান করতে হবে। তো চলো এখন এই ঘাটের বরাবরই। নদীর ঘাট বরাবর যেতে যেতে চোখে পড়ল শিল্পীর হাতের ছোঁয়া। প্রতিটা ছবি চিৎকার করে বলছে যে শিল্পীর তুলির টান মনোমুগ্ধকর। শিল্পীর অধিকাংশ ছবিই বেনারসকে ঘিরে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, ঘাট থেকে মন্দির, সব কিছুই শিল্পীর তুলির টানে ফুটে উঠেছে কাগজের পাতায়। আমি তো প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিল্পীদের আঁকা ছবিগুলো দেখছিলাম। যতই দেখছি তত আমার ভালো লাগছে, মানে আমি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। স্নান হয়ে গেল। জামা কাপড় ছাড়ার জায়গা আছে, কিন্তু আমি ছাড়বো না। আমি ডিরেক্ট এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে জামা কাপড় ছাড়ব। বেনারসে আছো আর চাট খাবে না, এটা কি হতে পারে? একদমই না। তাই চান করে উঠে যেই চোখে পড়লো সামনে পাপড়ি চাট, আর নিজেকে কন্ট্রোল করিনি, এক প্লেট নিয়েই নিয়েছিলাম। আর টেস্ট কিচ্ছু বলার নেই, দারুণ ছিল। হোটেলে ফেরার পথে চোখে পড়ল লেবু চা, আর ইচ্ছা হলো এটাও একটা কাপ খেয়ে নিই।
এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। আর লাঞ্চও করেছি আশিঘাটের ঠিক পাশে এই একটা রেস্টুরেন্টে। আর বেনারসে ম্যাক্সিমাম জায়গাই হচ্ছে ভেজ। এই রেস্টুরেন্টের খাবার তো ভালোই, দামও ঠিকঠাক, তবে লোকেশনটা হচ্ছে এটার প্লাস পয়েন্ট। একদম আশিঘাটের পাশে, এখান থেকে বসেই তোমরা গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারবে। সন্ধ্যের সময় প্রিয়জনের সাথে এখানে বসে একটা নিজস্ব টাইম কাটানোর আদর্শ জায়গা। আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে। আমরা পোলাও আর পনিরের আইটেম অর্ডার করেছি। চলো খেয়ে দিয়ে এবার রেস্ট নিয়ে যেতে হবে কালভৈরব মন্দির দর্শনে। রেডি হয়ে গেছি, এখন বিকেল 4টে বাজে। আর রেডি হয়ে গিয়ে যাচ্ছি হচ্ছে কালভৈরবের পুজো দিতে। তোমরা জানো বেনারস আসলে কিন্তু কালভৈরবের পুজো আগে দিতে হয়, তাই রেডি হয়ে গেছি। এই ড্রেসটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তো আজকে পরে নিয়েছি। হালকা এর সাথে জুয়েলারি পরেছি আর একদম হালকাই সেজেছি। কেমন লাগছে অতি অবশ্যই। ভৈরব মন্দির দুপুরে 1টা থেকে 3:30 অবধি বন্ধ থাকে, সেই জন্যই বিকেলে যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর আমরা যখন এসেও ছিলাম সেই মুহূর্তে যাওয়াটা আমাদের পক্ষে কোনোভাবেই 1টার মধ্যে যাওয়া পসিবল ছিল না, তো সেই কারণেই আজকে বিকেলবেলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারপরে কোথায় যাই কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের এর জন্য কিন্তু আমার এই ব্লগটা পুরোটা দেখতে হবে। আর যদি ভালো লাগে কমেন্টে হর হর মহাদেব কিন্তু সবাই লিখে দিয়ে যেও। তো চলো এবার বেরোনো যাক, কারণ আমাদের এখান থেকে শুনলাম আমরা টোটো বা অটো করে ডিরেক্ট চলে যেতে পারি। যেহেতু 4 জন আছি আমরা, তো আমরা একটা ঠিক করলাম টোটো বুক করে নেবো, দিয়ে আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাব কালভৈরব মন্দিরে। আর কত টাকা লাগছে কি বৃত্তান্ত সব ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো এবার বেরানো। আমাদের হোটেল থেকে বেরিয়ে কালভৈরব মন্দির যেতে প্রায় আমাদের 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল। আমরা 4 জন যেহেতু ছিলাম, আমরা একটা অটোই রিজার্ভ করে নিয়েছিলাম। কালভৈরব মন্দির তো পৌঁছে গেছি। এবার চলো এই মেন রাস্তা থেকে একটু হেঁটে পৌঁছাতে হবে বাবার দর্শনে। কিছুক্ষণ হাঁটার পর সামনে ওই যে গলিটা দেখছো, ওখান দিয়ে যেতে হবে মন্দিরের দিকে। তার আগে ব্যাগপত্র রাখতে হবে এবং ফুলের ডালা নিতে হবে। তো আমরা এই দোকান থেকে পূজা সামগ্রী কিনে নিলাম, 200 টাকা নিয়েছিল। আর এখানেই আমরা ব্যাগ আর জুতো রেখে দিয়েছিলাম। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিল। সন্ধে হয়েছিল বলেই বেশ ভালোই ভিড় হয়েছিল, কিন্তু কোনো ব্যাপার না। বাবার নাম নিয়ে ডালা নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। ছবি তোলার পারমিশন এত অবধি ছিল। এবার মোবাইল অফ করে আমাকে মন্দিরের ভেতর ঢুকতে হবে। তো চলো বাবাকে পুজো দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এর বসে একটু
পুজো দেওয়ার পর আমরা একটা টোটো রিজার্ভ করি এবং ওখান থেকে আমরা যাই মহামৃত্যুঞ্জয় মন্দির, একটা কুয়ো দেখতে, আর হচ্ছে বেনারসের ফেমাস বেনারসি শাড়ির কারখানা দেখতে। তো প্রথমেই গেছিলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে, যেখানে ভিতরে ছবি তোলা বারণ ছিল। কয়েকটা জায়গার তাও ভিডিও আমি নিয়েছিলাম তাদের পারমিশন নিয়ে। এখানে বাবা মহাদেবের বিভিন্ন রূপের পুজো করা হয় এবং জায়গাটা ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লেগেছিল। এছাড়াও এখানে শনিদেবেরও মন্দির আছে, আর তাছাড়াও একটা কুয়ো ছিল। বলে এই কুয়োর জল টানা 21 দিন খেলে নাকি পেটের রোগ সেরে যায়। আমরা সাথে করে কিছু তো নিয়ে যাইনি, বাট আমরা ওখানে জল খেয়েছিলাম। এরপর চলে গেছিলাম বেনারসের ফেমাস বেনারসি শাড়ির কারখানায়। আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম, আর এই ধরনের এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম। তো অনেকটা ভিতরে ঢুকে দেখলাম এইভাবে তৈরি হয় বেনারসি শাড়ি। এইগুলো হচ্ছে কিন্তু শাড়ির ডিজাইন, এই ডিজাইন অনুযায়ী শাড়ি তৈরি হচ্ছে। প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু আলাদা আলাদা হয় এবং সুতোর কারুকার্য আলাদা থাকে। ये कितना टाइम लगता है? साड़ी बनाने में कितना टाइम लगता है? रेशम सिल्क होता है, बनारस सिल्क होता है, ये सब आर्ट सिल्क है। হ্যাঁ, এই যে এইগুলো সব ডিজাইনের ইয়ে, ওখান থেকে গিয়ে গিয়ে কি সুন্দরভাবে फर्स्ट করছে। फर्स्ट प्रोसेस इज डिजाइन करती है, उसके बाद में সুতোগুলো দেখ তুই এখানে এরকম, আর মানে বাইরে বেরোচ্ছে কিরকম হয়ে যায় দেখ তুই। एक लेयर देखिए, एक लेयर ऐसे जाता है, हाँ। एक लेयर ऐसे जाता है। খুব সুন্দর কাজ হচ্ছে না? হ্যাঁ, কালার কম্বিনেশনটা খুব देखिए डिजाइन का लगा हुआ, हर डिजाइन का अलग अलग आता है, अच्छा अच्छा, ये पूरा अलग अलग हर डिजाइन का अलग अलग वो नहीं है। साड़ी का निकल जो है हमारे पास ये साड़ी भी उधर है हमारे पास, कलर अलग, पूरा अलग हो जा रहा है। बॉर्डर का कलर अलग, इसका अलग, जैसे भी वहाँ पे येलो बट आ रहा है पूरा ग्रीन लेयर ऐसी आता है इधर, ये लेयर ऐसी आता है पूरा आएगा। डुअल शेडर ये दो कलर का शेड देगा ना इसमें। देखिए इसमें धागा जाएगा, ये धागा इसमें जाएगा, देखिए धागा इसमें गया तो उसमें टू टोन जो आता है ना, शेड टू टोन आता है ना, तो ऐसे ही आता है। ये अलग कलर है, वो अलग कलर है, तानी का तो टू टोन आता है। तो आप दिखाएंगे आपको मिलता तो डिजाइन डिजाइन सुन रहे हैं। कलरটাও বেশ ভালো, কালারের हर मशीन का अलग अलग डिजाइन अलग है। अलग डिजाइन। जो साड़ी देखा था आपने, जो बन रहा था ना, ये साड़ी था।
अच्छा ये वही वाला कलर था। हाँ ये साड़ी था। बैठ जाइए। এখানে আমি ৩,০০০ থেকে ৩ লাখ অবধি শাড়ি দেখলাম। এক একটা শাড়ি বানাতে ১ সপ্তাহ থেকে প্রায় ১ মাস মতো সময় লাগে। সোনার জড়ি দিয়েও কাজ হয় শাড়িতে। আমি প্রথমবার শাড়ি তৈরি করা দেখলাম আর আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। আর আমরা হোটেলে ফিরে ডিনার করে শুয়ে পড়লাম, কারণ কালকে খুব কাক ভোরে আমাকে উঠতে হবে, কারণ কাল যাব কাশী বিশ্বনাথে পুজো দিতে, তাও ভোর 4টের সময়, মানে স্পর্শ দর্শন করতে। সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কাশী বিশ্বনাথের পুজো সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।